দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন পুরো ঢাকা শহরে অপরাধীদের বিভিন্ন গ্রুপ আছে। কিন্তু গত কয়েক দশক ধরে একটি জায়গা বিশেষ করে মোহাম্মদপুরে এর অবস্থার কোনো পরিবর্তন নেই। ৮০ থেকে ৯০ দশক তারপরে এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা আছে। নতুন করে যুক্ত হয়েছে কিশোর গ্যাংয়ের উপদ্রব। এটি কেন থামানো যাচ্ছে না? মোহাম্মদপুর তাহলে কি অপরাধীদের স্থায়ী আখড়া হয়ে যাচ্ছে? মোহাম্মদপুর কি তাহলে অপরাধীদের স্বর্গরাজ্য? কেন এটা হচ্ছে? এটি আমাদের আজকের আলোচনার বিষয়। মোহাম্মদপুর কি অপরাধীদের স্বর্গরাজ্য? আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সাবেক আইজিপি বাহারুল আলমকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আহমদুল হাসান, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক। আর এই ২ জন অতিথির সঙ্গে আমি থাকছি শামসুজ্জোহা। দর্শক আমরা শুরুতে জানিয়েছি আজকের বার্তা কক্ষে মোহাম্মদপুর নিয়ে আমরা আলোচনা করব। সেটি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে কিনা এবং এটি আ আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক আইজিপি বাহারুল আলম। আপনাকে স্বাগত। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে। আর স্টুডিওতে সরাসরি আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আহমদুল হাসান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই দুজনকে স্বাগত জানাচ্ছি। ১ম এ আমি যাচ্ছি বাহারুল আলম আপনার কাছে। আ সবশেষ একটি ঘটনা নিয়ে শুরু করতে চাই। ১২ই এপ্রিল যে ঘটনার জন্য নতুন করে ঢাকার মোহাম্মদপুর আলোচনায় এসেছে। আ এটি তো বহুল পরিচিত যে একটি গ্যাংয়ের নেতা ইমন হোসেন, যার দলের নাম অ্যালেক্স ইমন নামে তিনি পরিচিত এবং অ্যালেক্স গ্যাং নামে সেটি ওই দলটি পরিচিত। তার নামে ১৮ টি মামলা ছিল। এতগুলো মামলা থাকার পরেও পুলিশ তাকে ধরেনি বা ধরতে পারেনি। এটি কিভাবে সম্ভব? ধন্যবাদ। এটা পুলিশ গ্রেফতার করছে না কেন অথবা গ্রেফতার করে না কেন এবং গ্রেফতার করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই জিনিসটা থেকে বোধহয় আমাদের বেরিয়ে আসতে হবে। মানে গ্রেফতার করাটাই ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র অথবা চূড়ান্ত স্টেজ নয় আসলে, এবং ইটস নট এন এন্ড ইন ইটসেলফ। গ্রেফতার করলাম আর হয়ে গেল সবকিছু। পুলিশ তো গ্রেফতার করছেই যুগ যুগ ধরে। তাতে কি সমাধান হচ্ছে আসলে? মানে গ্রেফতারের মধ্যেই কেন আমরা সমাধান করছি? এটা বোধহয় এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করা দরকার আসলে। কারণ ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশ তো একটা পার্ট, আদালত জি। আছে, তারপরে জেলখানা আছে। আর গ্রেপ্তারের মাধ্যমেই আমরা সবকিছুর সমাধান যেন করতে না চাই এই জায়গাটায়। এখন গ্রেপ্তার ইন্ডিভিজুয়ালি একটা কেসে, হ্যাঁ, এখানে পুলিশের গাফিলতি থাকতে পারে, এখানে তাদের সক্ষমতার অভাব থাকতে পারে, মানে কিছু না কিছু একটা বের হবে ইফ উই ডাইভ ইনটু ইট। কিন্তু এটাই কিন্তু শেষ না। গ্রেফতার করলেই সমস্যাটা শেষ হচ্ছে না কিন্তু। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের একটু নজর দেওয়া দরকার যে হোয়াট এলস আসলে আমরা কেন পারছি না। মোহাম্মদপুর এত হ্যাঁ, দীর্ঘ তো দশকের পর দশক, তো জি, কম কম আপনার অপরাধী কম কি গ্রেফতার হয়েছে মোহাম্মদপুর থেকে? হাজার হাজার। আপনাদের জি। আজকের যে স্টোরিটাতেই বোধহয় আছে যে ২০০০ নাকি ১,০০০ কত, ১০০ র‍্যাব এবং কত এই জাতীয়, মানে জি, নাম্বার অফ অ্যারেস্ট আর মাচ, মানে মেনি, এই আর কি। জি, অনেক বড় সংখ্যায় গ্রেপ্তার হয়েছে সেই ঘটনা রয়েছে। আমি একজনের স্টেটমেন্ট আপনাকে পড়ে শোনাই। তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাদের রিপোর্টারের সাথে কথা বলেছেন। তিনি এখানে আছেন। তিনি বলেছেন যে খুন, দখল, চাঁদাবাজি এই ৩ টা জিনিস কয়েক দশক ধরে চলছে এবং অদ্ভুত ব্যাপার কখনো কমে নাই। এটি ধীরে বাড়ছে। এখানকার স্থায়ী বাসিন্দা। তার স্টেটমেন্ট এটি। এখন এই যে গ্রেপ্তারগুলো হয়েছে তাহলে কমলো না কেন? রাইট। মানে পর্যবেক্ষণটা এই কি? জায়গাতে রাইট, জি, রাইট। এইটা আমার মনে হয় সমাজতত্ত্ববিদ আরো ভালো বলতে পারবেন, কিন্তু মোটা দাগে পুলিশ প্র্যাকটিশনার হিসেবে আমি যেটা বরাবরই ফিল করেছি, এখনো করি, সেটা হচ্ছে যে আমরা বিচারটা করতে পারছি না। এবং কেন করতে পারছি না ভিন্ন কথা, এখানে আমারও দায়ভাগ আছে, কিন্তু বিচারটা আমরা করতে পারছি না। আপনার আমি এই ২-৩ মাস আগেই এই যে খুনের মামলা নিয়ে একটা রংপুরের উপরে একটু কাজ, তথ্য সংগ্রহ করতেছিলাম আমাদের ইয়েতেই,
পুলিশের চ্যানেলে। তো দেখা গেল 2015 আমি খুনের মামলাগুলো ধরলাম, যে 15 থেকে 20 এই সময় যে মামলাগুলো পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে, মানে 2020 পর্যন্ত অভিযোগপত্র দিয়ে দেওয়া হয়েছে যে এই খুনের জন্য অমুক 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 দায়ী। এই 5 বছরের যতগুলো খুনের মামলা আমরা অভিযোগপত্র দিয়ে দিয়েছি, 20-এর পরে আরো 5 বছর পেরিয়ে গেছে, 2025-এ এসে দেখলাম যে 2/3 মামলার আদৌ কোনো নিষ্পত্তিই হয়নি। 1/3 মামলা আপনার আহ বিচার একটা পর্যায়ে এসেছে আর কি। তা এখন 2015-তে যে মামলাটা আমরা তদন্ত শেষ করে চার্জশিট দিয়ে দিয়েছি, তারপরে হুম। 10 বছর চলে যাওয়ার পরেও তো তার 2/3 মামলা আদালতে পড়ে আছে, মানে বিচার নিষ্পত্তি হয়নি। এবং এই কয়দিন আগে, গত সপ্তাহে না কদিন আগে, মাননীয় আইনমন্ত্রী যেটা বললেন যে 40 লক্ষ মামলা বিচারাধীন। এখন আপনার অপরাধ হচ্ছে, পুলিশ কম হোক বেশি হোক গ্রেপ্তার করছে, চার্জশিটও দেওয়া হচ্ছে তদন্তের পরে, কিন্তু খুব কম সংখ্যক মামলা কিন্তু বিচারে গিয়ে শেষ হচ্ছে। এটা আপনার কথা যদি আমি ঠিক বুঝে থাকি তাহলে হচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু আদালতে যে এই মামলাটা শেষ পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে না। এটি মানে আপনার কথা থেকে আমি ধরে নিচ্ছি। আমি আবার আপনার কাছে আসবো। পুলিশের সমস্যাটা আসলে জায়গাটা কোথায়? আমাদের সঙ্গে আজকের এই রিপোর্টটি যিনি তৈরি করেছেন আহমদুল হাসান তিনি আছেন। তার কাছে একটু আমি যেতে চাই। আহমদুল হাসান, আপনার কাছে জানতে চাই আপনি রিপোর্টটা যখন করেছেন এখানে বেশ কিছু দলের কথা আপনি বলেছেন, অপরাধী দল। সবশেষ কিশোর গ্যাংয়ের নিয়ে আপনি রিপোর্টটি শুরু করেছেন। কিন্তু ১৭ টি বড় দল আছে। নামগুলো যদি একটু বলি, অনেকের কাছে পরিচিত। কবজি কাটা, আনোয়ার গ্রুপ, তারপরে হচ্ছে অ্যালেক্স গ্রুপ, গাংচিল গ্রুপ, লাউঠালা গ্রুপ। এগুলো অনেকগুলো পরিচিত এবং এরা কিন্তু ১ দিন ২ দিনের না। দীর্ঘ একটা সময় ধরে। আপনি একটু খোঁজখবর করে মাঠে যেয়ে কেমন দেখলেন যে এরা কি দৌরাত্ম্যের সঙ্গে থাকে? পুলিশের মানে তাদের কি কখনো ধরার চেষ্টা করেনি? নাকি ধরতে পারেনি? নাকি ধরার পরে তারা আবার বেরিয়ে আসছে? আচ্ছা, এখানে একটা বড় বিষয় হলো যে আপনি যে গ্রুপগুলোর কথা বলেছেন, এগুলো আসলে নতুন কোনো গ্রুপ না। এরা ১০-১২ বছর, ১৫ বছর ধরে আপনার বিভিন্ন এলাকায় এই গ্যাংগুলা তৈরি হয়েছে এবং এগুলো বেসিক্যালি এলাকা ভিত্তিক গ্যাং। হুম, আওয়ামী লীগের সময় আপনার যে ১৭ বছরে এই গ্যাংগুলা বেশি মাত্রা পেয়েছে এবং সেগুলো ব্যাকআপে ছিল আওয়ামী লীগের লোকাল নেতারা, হুম, শেল্টার দাতা। তারপরে ৫ আগস্টে যে পট পরিবর্তন ২০২৪ সালের, এরপরে এই গ্রুপগুলো আসলে তাদের যে শেল্টার দাতা তারা আসলে চেঞ্জ হয়েছে। হুম। আপনি দেখবেন যে মানে এই যে পুলিশের তালিকা অনুযায়ী গত অক্টোবরে যে ঢাকা মহানগর পুলিশ যে ১৭ গ্রুপের তালিকা করেছে, জি। সেখানে তাদের পৃষ্ঠপোষক হিসেবে আছে ৩ জন শীর্ষ সন্ত্রাসী এবং ভেরি ইন্টারেস্টিং কেস হলো যে প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে তারা কারাগারে ছিল ২ জন শীর্ষ সন্ত্রাসী। একজন হচ্ছে পিচ্চি হেলাল এবং ইমন, তারা ছাড়া পেয়েছে এবং তারা ব্যাকআপ যে দিচ্ছে। ইমন নিয়ে অ্যালেক্স ইমন নামে পরিচিত। না, না, না। এটা এটা হচ্ছে আরেকজন। আরেকজন আচ্ছা। সাজ্জাদুল ইসলাম ইমন। উনি হুম, হচ্ছে ৯০ দশকে মোহাম্মদপুর এলাকার মানে বড় গ্যাংস্টার ছিল আচ্ছা। এবং উনি প্রায় ২ যুগ আগে অ্যারেস্ট হয়েছিলেন। হুম, তো উনি ছাড়া পেয়েছেন আরকি। উনি ছাড়া পেয়েছে পিছিয়ে তারা শেল্টার দিচ্ছে এই হুম, গ্যাংগুলোকে। আরেকটা ইন্টারেস্টিং কেস হলো যে পুলিশের তালিকা অনুযায়ী আমরা ৬ জন বিএনপি নেতা মানে নেতা পেয়েছি পদধারী, তারা হুম, সে শেল্টার দিচ্ছে এই গ্রুপগুলাকে। আর ৩ জন আমরা পেয়েছি এরকম যে বিএনপির সমর্থক, তারা হলো যে শেল্টার দিচ্ছে। তো এই পুলিশ আসলে গ্রেপ্তার করছে। আপনার পুলিশ হলো যে ৫ আগস্টের পরে ২৪ সালে পুলিশ ৩২০০ র মতো মানে ৩,২০০ অপরাধী ধরছে। জি। আর র‍্যাব ধরছে ১৫০০ এর মতো। হুম, তো প্রায় ৪,৫০০ প্লাস সেটা হুম, সংখ্যাটা। কিন্তু এখানে দেখা যাচ্ছে শেল্টার দাতা যারা, পুলিশ জানে যে কারা শেল্টার দিচ্ছে। কিন্তু হুম, তাদেরকে হলো ধরছে না। বাট পুলিশ কিন্তু আইডেন্টিফাই করছে। এটা হুম, হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনার এখানে আসলে আইনের শাসনের যে বিষয়টা, হুম, যে আপনার ওইখানে মোহাম্মদপুরে আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে আইনের শাসনটা ঠিকমতো আসলে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। যেমন আ আ বাহরুল আলম ভাই যখন আইজিপি ছিলেন, হুম, এটা হচ্ছে গত আ ১০ অক্টোবরের ঘটনা। হুম, মোহাম্মদপুরে ২ জন ব্যক্তিকে বাসা থেকে ধরে এনে ছিনতাইয়ের সন্দেহে পিটিয়ে হত্যা করেছে এবং সেই ভিডিও ফুটেজ ভাইরাল হইছে। কিন্তু পুলিশ কিন্তু মামলা নেয়নি। এবং হুম, আমরা কিন্তু রিপোর্টও করেছি প্রথম হুম, আলোতে এবং ১০ জনকে আমরা আইডেন্টিফাই করেছি হুম, এবং দেখা যাচ্ছে পুলিশ কিন্তু মামলা নেয়নি। হুম, স্টিল নাও এখনো পর্যন্ত ওইটার ঘটনায় কোনো মামলা হয়নি। হুম। ফ্যামিলি চেষ্টা করেছে, মামলা হয়নি। তো ওইখানে আসলে আইনের শাসনের একটা ঘাটতি দেখা গেছে। আর ৫ আগস্টের পরে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে ওখানে এই গ্যাংগুলো আরো বেপরোয়া হয়ে উঠছে। এবং আপনি আরেকটা ইন্টারেস্টিং কেস হলো আমাদের রিপোর্টে আছে, সেটা হলো মোহাম্মদপুরে কারা ছিনতাই করে। হুম। এরকম ২০৩ জনের তালিকা কিন্তু পুলিশের তালিকা অনুযায়ী এই মানে সংখ্যাটা আছে যে কারা ছিনতাই করে। পুলিশ কিন্তু মানে জানে। পুলিশের যে তালিকা সেই তালিকাতে তাদের নাম আছে। নাম অন্তত আছে, হ্যাঁ, ৩০০। হুম, নাম আছে এবং তাদের শেল্টার দাতারও নাম আছে। তো তাদের কিন্তু ধরা হচ্ছে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। যাদের ধরা হচ্ছে মাঠ পর্যায়ে। এবং আরেকটা ঘটনা হইলো যে তাদেরকে হচ্ছে দেখা যাচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করছে যেহেতু ছিনতাইয়ের মামলা।
বা খুব সাধারণ মামলা দেওয়া হচ্ছে যেগুলোতে আসলে খুব দ্রুত জামিন পেয়ে যায়। এটা একটা বড় সমস্যা। তো তাদের জামিনে বেরিয়ে আবার সেম অপরাধ করছে। দুটো জিনিস আমরা এই প্রশ্নটাই তাহলে একটু জেনে আসি। বাহারুল আলম, আপনি নিশ্চয়ই শুনছিলেন আলোচনাটা। ৩২০০ আসামি ধরা হয়েছে শুধু মোহাম্মদপুর থেকে পুলিশ, খুব ভালো কথা। কিন্তু যে আসামিগুলোকে ধরা হচ্ছে তারা আসলে প্রকৃত অপরাধী না অথবা মূল আসামি না, এবং যে ধরনের মামলা দেয়া হচ্ছে সেই মামলাটা মূলত সেই রকম মামলা না যাতে তাকে আটকে রাখা যায়। এখন প্রশ্ন হচ্ছে এইখানে পুলিশের গাফিলতি আপনি দেখেন কিনা? মানে আপনি যাকে অ্যারেস্ট করলাম, ধরেন আর ওই স্পেসিফিক পেনাল কোডের যে ধারা ৩২৫ অথবা ২৬, এটাই তো দিতে হবে। এর বাইরে অন্য কিছু দেওয়ার তো সুযোগ নাই। কিন্তু আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময়, যেমন ডাকাতির মামলা, এটাকে মিনিমাইজ করে চুরি হিসাবে দেখানো হয় অনেক সময় এরকম। এখন যেখানে ছিনতাই হচ্ছে অথবা খুন হচ্ছে, এইটাকে লঘু করার আহ, সুযোগটা কিন্তু হয়তোবা আপনি যদি ব্ল্যাটেন্টলি কিছু অন্যায় করেন, করতে পারেন। তো এই জায়গাটাতে আহ, যেখানে ছিনতাই কিংবা খুন, এইটা মিনিমাইজ করাটা একটু ডিফিকাল্ট। বাট ইন এনি কেস আমাদের এখানে তো দুর্বৃত্তের অভাব নাই, সেটা আপনি পুলিশের মধ্যেও আছে, সাধারণ মানুষের মধ্যেও আছে। মানে দিস ক্যান হ্যাপেন। আর যখন এই মামলাগুলো আদালতে, মানে প্রসিকিউশন যখন আসামিকে প্রসিকিউট করে, ওইটা কিন্তু আরেক জগৎ। মানে পুলিশ, যদি আপনারা তো শুধু গ্রেপ্তারে শেষ করে ফেলছেন, মানে পুরো ইভেন্ট গ্রেপ্তারে কিন্তু শেষ হচ্ছে না। গ্রেপ্তার তো জাস্ট দি ফার্স্ট স্টেজ। না, এরপরে গ্রেপ্তার আমাকে আসলে তো শেষ না। আমরা সেখানে শেষ করতে চাচ্ছিও না আলোচনাটা। কিন্তু জি জি আপনার কাছে পুলিশি যে অবস্থানটা সেই জায়গাটুকু আমরা জানতে চাচ্ছি যে দুটো অপরাধে মানে আলোচনা এখানে এসেছে আমাদের রিপোর্টার সাথে যখন কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একটি হচ্ছে যে মামলাটা দেয়া হচ্ছে সেটি লঘু। আরেকটা হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে আ মূল অপরাধী যারা এলাকায় তারা পরিচিত। সবাই জানেন। কিন্তু পুলিশ তাদের না ধরে এমন কাউকে ধরছেন যারা হচ্ছে খুব আ গুরুত্বপূর্ণ কেউ না অপরাধের ক্ষেত্রে। এটা কেন? এখানে আপনার যিনি অপরাধটা করতেছে মাঠে, তাকে তো জি, ধরাটা আমার জন্য ইজি, কারণ আই হ্যাভ অল দি এভিডেন্স। কেউ একজন দেখছে যে সে ছুরি নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু যেই আচ্ছা। লোকটা পিছন থেকে তাকে চালাচ্ছে, সুতা টানছে, মানে হোয়ার ইজ দি এভিডেন্স যে আসলে এই লোকটাই সুতা টানছে? এই এভিডেন্স প্রতিষ্ঠা করে তাকে অ্যারেস্ট করা, হুম। এই তদন্তের এই সক্ষমতা আমি মনে করি আমাদের পুলিশের মধ্যে আদৌ খুব কম লোকেরই আছে, আদৌ কারো আছে কিনা। আই মিন, আপনি ব্যাক ট্র্যাক করে ওই যে যেই অপরাধী ফিল্ডে যে অপরাধটা করলো মাঠ পর্যায়ে, তাকে কে পৃষ্ঠপোষকতা করছে? পৃষ্ঠপোষকতা করার সপক্ষে যেই সাক্ষ্যগুলো তৈরি করা, সেটার জন্য তো আপনাকে স্পেসিফিক্যালি একটা ঘটনার জন্য ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি গিভ টাইম ফর ইনভেস্টিগেশন মান্থস টুগেদার। এখন আপনি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশে যেইভাবে আমরা থানার অফিসারদেরকে প্রি অকুপাই করে রাখি ইন আ লট অফ নন পুলিশ অ্যাক্টিভিটিস, আসলে ইনভেস্টিগেশনের পিছনে, ইনভেস্টিগেশনের জন্য এক্সক্লুসিভলি তাদেরকে আমি যদি ফ্রি করে দিতে পারতাম, তাদেরকে সেই পরিবেশ তৈরি করে দিতে পারতাম, হয়তো বা কিছু ইনভেস্টিগেটর বেরিয়ে আসতো। যে 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 চাহিদাটা আপনি বলছেন যে ওই পিছনের লোকটাকে কেন অ্যারেস্ট করতেছে না, আসলে সেই সেই ক্ষমতাটা আসলে আমাদের এখন তৈরি করা দরকার। আমাদেরকে আর নন অর্থাৎ পুলিশ। অর্থাৎ জি আমরা যদি সংক্ষেপে জিনিসটাকে মানে এই এভাবে বলি যে এটা আসলে তারা সময় পাচ্ছেন না অথবা সক্ষমতার সমস্যা। আমি একটা উদাহরণ দেই যে ১৭ টি বড় অপরাধীর দল, এই তালিকা কিন্তু আমরা পেয়েছি পুলিশের কাছ থেকে। অর্থাৎ পুলিশের তালিকার মধ্যে এটি রয়েছে। কিন্তু তারা সবাই তো গ্রেপ্তার না। তারা তো বাইরে। আপনি ওই আবার ওই জায়গায় আসলেন। আপনি জানলেন যে অমুক লোক বুনিয়া সোহেল মাদকের ব্যবসা করে, এটা জি। লোক মুখে শুনলে শুনলে আপনি যদি একটা কাগজ নিয়ে ওখানে লিখে ফেলেন ১ নাম্বার বুনিয়া সোহেল, ইজ ইট এন এন্ড ইন ইটসেলফ? এটার কোনো মূল্য আছে?
কোর্টকে এর কোনো আদৌ দাম দিবে? এই কাগজ নিয়ে ওনাদেরকে দিলে ওরা তো বলবে যে আপনি এটা কি নিয়ে আসছেন? হোয়ার ইজ দি এভিডেন্স যে সে মাদক ব্যবসা করে? এই এভিডেন্সটা বের করে কোর্টে যখন আপনি নিয়ে যাবেন, এই এভিডেন্সটা তৈরি করার জন্য কাগজে কলমে এবং বস্তুগত সাক্ষ্য দিয়ে এর জন্য আপনি আপনার ইনভেস্টিগেটরকে যেই স্বাধীনতা, যেই সামর্থ্য এবং যে সময় দিতে হবে, সেটা তো আমরা জি। দিচ্ছি না। আপনি দেখেন একটা থানায় যে কজন সাব ইন্সপেক্টর আছে তাদের ডেইলি লগ, তাদের ডেইলি ডায়েরি আপনি করে দেখেন যে আসলে কতটুকু সময় তারা ক্রাইম ইনভেস্টিগেশনে দিতে পারে। আমরা এত বেশি নন ওকে, পুলিশ অর্থাৎ কাজে তাদেরকে জি। অর্থাৎ সময় থাকে না তাদের হাতে। আমরা একটু আরেকটা বিষয়ে যেতে চাই। তার আগে রিপোর্টারের কাছে যেতে চাই একটু। আহমদুল হাসান, আপনার কাছে। সেটি হচ্ছে, আপনি আপনার কথার মধ্যে একটু রাজনৈতিক সম্পৃক্ততা বা নেতাদের প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গটা তুলছিলেন গত ১৫-১৭ বছর। আমি একটু তার আগের ১-১.৫ বছরের, যে গত ২০ মাসে, অর্থাৎ অ পরিপূর্ণভাবে অন্তর্বর্তীকালীন এবং তারপরের যে তথ্য আপনি দিয়েছেন, ২৪ জন খুন হয়েছেন, তাই তো? হুম, মোহাম্মদপুরে। আ হুম। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই পরিসংখ্যানটা এত ভয়াবহ কেন? এত খুন কেন হলো? অন্তর্বর্তীকালীন সরকারের তো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। মানে মাঠটা দেখে আপনার কি মনে হয়েছে? আচ্ছা, ওইখানে যেটা হলো আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে মানে রাজনীতি আইনশৃঙ্খলা, ছিল হ্যাঁ, না। হ্যাঁ। না আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ওইখানে আসলে ল অ্যান্ড অর্ডার আসলে মানে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির যে একটা আচ্ছা। বিষয় ছিল, এটা অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। হুম, তো সেইটার একটা সুযোগ নিয়েছে অপরাধী। আর আরেকটা বিষয় হলো যে আপনার ওই সময়ে রাজনৈতিক সরকার না থাকলেও এই যে তালিকাটা আমি যেটা বললাম যে ১৭ টা গ্যাং, এটা হুম, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু শেল্টার দিচ্ছে হুম। এবং তাদেরকে কিন্তু ধরা হচ্ছিল না। এবং আপনার আমি যেই ঘটনাটা বললাম যে মামলা হয়নি জি। ২ টা মার্ডারে, হ্যাঁ, যেটা দেখা হচ্ছে, ওইখানেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা ছিল। ওই আচ্ছা। মার্ডারে একবার সরাসরি। হ্যাঁ? এবং আমরা একটা রিপোর্টও করেছিলাম যে ১০ জনকে আমরা আইডেন্টিফাই করেছিলাম হুম, এবং ওই ভিডিও ফুটেজ দেখে। তো তাদেরকে কিন্তু ধরা হয়নি। তারা সেটাও কিন্তু ওই বিএনপির নেতাকর্মী। তো হুম। এইটা হচ্ছে হলো পট পরিবর্তনের সাথে, সাথে অপরাধী গ্যাংগুলার যে শেল্টার দাতা সেইটার চেঞ্জ হইছে। তো আচ্ছা। আসলে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি লোকজন ছিল এবং শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেয়েছে। এবং ভেরি ইন্টারেস্টিং কথা, আপনি দেখেন যে শীর্ষ সন্ত্রাসীরা মানে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু ছাড়া পাইছে। হুম, এবং তারা কিন্তু এই গ্যাংগুলাকে ব্যাকআপ দিছে এবং ওই এলাকায় অন্তত ৪ জন শীর্ষ সন্ত্রাসী, যারা হলো যে আপনার ৯০ এর দশক এবং ০ এর দশক, যেটা হচ্ছে ২০০১-২ এর সালে অ্যাক্টিভ ছিল। হুম, মানে তারা মানে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে হুম, এবং পরে ধরা পড়েছে বা বিদেশে পালায় গেছে। তারা কিন্তু ফিরে এসে এই অপরাধী গ্যাংগুলাকে শেল্টার দিয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা তাদের সাথে প্যারালালি শেল্টার দিয়েছে। তো যেই কারণে আসলে ওই সময়ে আধিপত্যকে কেন্দ্র করে এই যে ২০ জনকে বা ২৪ জনের কথা যে আমরা বলছি যে খুন হুম, হয়েছে, এটা কিন্তু মানে মোহাম্মদপুরে কিন্তু খুন কিন্তু আরো বেশি হয়েছে। ২৪ হুম, জন শুধুমাত্র অপরাধী দলগুলার যে অন্তর্দ্বন্দ্ব সেইটাকে কেন্দ্র হুম। করে হয়েছে। মানে মোহাম্মদপুরে খুনের সংখ্যা বেশি, কিন্তু এরা অপরাধী দলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে আপনার কথা। হ্যাঁ, হ্যাঁ, এই ২৪ জন। হুম। ওকে। এবারে তাহলে আপনার কাছে একটু যেতে চাই আবারও। বাহরুল আলম, আপনি একটু বলবেন আমাদেরকে যে উম রাজনৈতিক দলের প্রসঙ্গগুলো এসেছে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত, ওই ৪ বছরে আধিপত্য বিস্তারের জন্য ৪০ জনের হত্যাকাণ্ডের আমরা খবর, একটা তথ্য এই রিপোর্টের মধ্যে এসেছে। এবং এই অন্তর্বর্তীকালীন সময়ের এই মাত্র কিছুদিন আগে ১৮ মাসে বা ২০ মাসে, এরকম সময়ের মধ্যে ২০ জনের, তারা বিভিন্ন দলের। এই ৪০ জন যেই সময়ে ২০০১ সালে খুন হয়েছেন, তাদের মধ্যে অন্তত ৩০ জন বিএনপির দলের। আপনার মনে থাকার কথা, ২০০১ সাল থেকে বিএনপি ক্ষমতায় ছিল। যে দল ক্ষমতায় সেই দলেরই লোকজন খুন হচ্ছে। মানে এইটা, আ মানে এর ব্যাখ্যাটা কি? মানে যেই দল ক্ষমতায় সেই দলের লোকজন সবাই ফেরেশতা এটা তো নয়। তার মধ্যে অপরাধী থাকতেই ক্ষমতা পারে চর্চা এবং করতে পারে তারা। তারা যে ক্ষমতা চর্চা করে। হয়তোবা এত বেশি অপচর্চা হয়েছে যে তারা মানে এইটা খুনোখুনি পর্যায়ে চলে গেছে। এমনিতে তো ঝগড়াঝাটি হতেই পারে। কিন্তু আচ্ছা। এটা এরকম হতেই পারে। কিন্তু দল ক্ষমতায় থাকলেই যে খুন হবে না, অথবা দলের কারণে যে হচ্ছে নট নেসেসারিলি। মানে আমি ধরেন একটা দল করি, ওই যে রিপাবলিকান পার্টি। এখন আমি রিপাবলিকান পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টি, আওয়ামী লীগ, বিএনপি করি বলে আমি কি অপরাধ করছি? তা তো নয়। অথবা পার্টি কি আ পার্টির ম্যানিফেস্টোতে তো অপরাধ করার বিষয়টা নাই। ম্যান্ডেটের মধ্যে নাই। পার্টি তো আর অপরাধ করতে উৎসাহ যোগায় না। এখন তার মধ্যে অপরাধ প্রবণতা আছে। এখন ক্রিমিনাল গিয়ে পার্টিতে আশ্রয় নিয়েছে। কিন্তু সে তার ক্রাইম করে যাচ্ছে। জিনিসগুলো তো এভাবেই হয় আপনার।
পলিটিসাইজেশন অফ এ ক্রিমিনাল যেটাকে বলে, যে একজন বড় অপরাধী তাকে আপনার দলের সদস্যপদ দিয়ে দেওয়া হলো এই জায়গাটায়। তো ঠিক পার্টির সাথে অপরাধের আপনার ওইভাবে আপনারা যেভাবে আমি আমার মনে আমি আপনাকে দেখুন, সাধারণ মানুষের একটা পারসেপশনের জায়গা থেকে যদি এইভাবে প্রশ্ন করি আপনাকে, সাধারণ মানুষ কিন্তু মনে করে যে ক্ষমতায় থাকে তার পাওয়ার বেশি দেখায় তারা মাঠে। সেটা আপনার কি মনে হয় না? আপনি তো দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন, পুলিশের আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আপনার টেকটা কি তা নয়? ক্ষমতা প্রদর্শন একটা একটা বিষয়, আর অপরাধ করাটা তো নট অলওয়েজ যে আপনার ক্ষমতা প্রদর্শনের মাধ্যমেই হচ্ছে। অপরাধ করার যে মনস্তত্ত্ব, যার মধ্যে একটা অপরাধী মন থাকতে হবে। আর আপনি যদি বলেন যে এই যে বরাদ্দে গম চুরি করা, এই জাতীয় অপরাধ যেগুলো, সেগুলোর সাথে না, আপনি হয়তো আমরা একেবারে ক্ষমতার সম্পর্ক আনতে পুলিশি পারেন। অপরাধ এটা নিয়ে কথা বলছি। আচ্ছা হ্যাঁ, বাহরুল আলম, ওই আপনাকে একই সময় জি, একই সময়ের আরেকটি জিনিস নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ২০০৪ সালে এবং এই সময়েই র‍্যাব গঠিত হয় এবং এই সময় মোহাম্মদপুরে একটা ঘটনা প্রচুর ঘটতো, বন্দুকযুদ্ধ, এবং এটাকে বলা হচ্ছে কথিত বন্দুকযুদ্ধ, এভাবে বলা হতো। অনেক সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো আসতো। সেই সময়টাকে আপনি কিভাবে দেখেন? এটাকে মানে আইন বহির্ভূতভাবে ব্যাপারটা কি এরকম যে আইনের মধ্য দিয়ে এটাকে আনা যাচ্ছে না, ঠিক আছে, বিচার আইন বহির্ভূতভাবেই এটাকে দমিয়ে রাখার জন্য কিছু হত্যাকাণ্ড ঘটলোই, বা মানে ব্যাপারটা কি এভাবে দেখা হতো কিনা? আমি আবার ওই ওই জায়গায় ফেরত যাই যেখানে আমি শুরু করেছিলাম। আমরা জি, যদি বিচারটা করতে না পারি, আমি জি। আইন বহির্ভূতভাবে এইভাবে দমিয়ে রেখে আসলে আমরা এই পুরো জিনিসটার সমাধানে আসতে পারবো না। আপনি এক্সট্রা জুডিশিয়ালি কিল করে আপনি কিছুদিন, যেমন ২০০৪, ৫, ৬ শান্ত ছিল অপরাধ জগৎ। এইটা আপনি এটাকে আপনি ইউ ক্যানট টেক ইট এজ এ জেনারেল রুল। এটা তো নর্ম হতে পারে না সভ্য সমাজে। আপনাকে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে, করে শাস্তি দিয়ে আপনাকে এই জায়গাটা মোকাবেলা করতে হবে। আচ্ছা। এটাকে আমি আনন্যাচারাল একটা মনে করি, যেটা আমরা ২০০৪, ৫, ৬ দেখেছি। এটা অপরাধ দমনের কোনো উপায়ই হতে পারে না। নো ওয়ে। সেটা কি ভুল ছিল তাহলে মনে হয় আপনার কাছে? নিশ্চয়ই। এখন হুম, আপনি ভুল, মানে আমি তো যদি from the rule of law point of view, of course it was a blunder. Why should we হুম। kill people? আমি তাকে জি, ধরে বিচার করতে পারতেছি না, তাকে নিয়ে মেরে জি, ফেলতেছি। এটা জি, তো মানে we cannot জি। approve আ of it. আমি আমরা অনেক আলোচনা, বেশ কিছু বিষয় বাকি আছে। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু আমাদের আ রিপোর্টারের কাছে আরেকবার আসতে চাই, হামিদুল হাসান। আপনি একটা জিনিস উল্লেখ করেছেন, ৮০-৯০ দশকের পরে ঢাকার সন্ত্রাসীদের কাছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়তে থাকে এবং সেই সময় কয়েকটা মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা এগুলো সবসময় ছিল। কিন্তু আগ্নেয়াস্ত্রের ব্যবহার ওই সময় বাড়তে থাকে এবং কয়েকটা ২ টা শীর্ষ সন্ত্রাসীর নাম বলেছেন, যে জোসেফ এবং হারিস। আচ্ছা, যারা দুজনে তাদের বিষয়টা বলবেন, এবং এখানে সবসময় এখানে উল্লেখও করেছেন আপনি যে সাবেক সেনাপ্রধান। কিন্তু সেনাপ্রধান হিসেবে যখন দায়িত্ব নেন তার আগে এই জি। বিষয়গুলো বেড়েছে। মানে এদের বেড়ে ওঠাটা ঠিক সংক্ষেপে যদি বলেন, আমি উনার কাছে যেতে চাই আরেকবার। আচ্ছা, উনাদের বেড়ে ওঠা হলো আপনার এই যে জোসেফ বলেন, হারিস হুম, বলেন এবং আ সাইদ টিপু, উনি আসলে পরে আরেকটা অপরাধী গ্যাংয়ের হাতে খুন হয়েছে ১৯৯৯ হুম, সালে। তো এরা আসলে এদের উত্থান ৮০ র দশকে। তারা আসলে পাড়া মহল্লার গ্যাং ছিল ৮০ র দশকে। মানে ৪০-৪৫ বছর আগে। হ্যাঁ, 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 ৮০ র দশকে। বলেন। তো ৯০ দশকের পরে তারা আসলে ওই মানে ব্যাপক মাত্রায় আসলে হুম, মানে স্প্রেড করে আরকি মোহাম্মদপুরে। তো তাদের হাত ধরে এটা হয়। তো তাদের হাতে তখন আগ্নেয়াস্ত্র চলে আসে। তো সেইটার ইউজ তারা বিভিন্ন সময় করা শুরু করে এবং বেশ কয়েকটা চাঞ্চল্যকর কিলিং তারা করেছে এবং জোসেফের যে সাজা হয়েছে, সেই মার্ডার কিন্তু ১৯৯৬ সালে হয়েছে। হুম, এবং জোসেফ কিন্তু অ্যারেস্ট হয়েছে আপনার ২০০০ সালের আগে। হুম। তো তাদের আসলে অ্যাক্টিভিটি ওই সময় তারা মানে তাদের হাতে আগ্নেয়াস্ত্রগুলা চলে আসার কারণে তারা প্রচুর মার্ডার করেছে এবং সেইটার মানে বিচারগুলাই কিন্তু হয়েছে। জোসেফ কিন্তু পরে আর ছাড়া পায়নি। সে ছাড়া পেয়েছে ২০১৮ সালে এসে আরকি। ওকে। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে আরকি। তো তাদের হাতে আগ্নেয়াস্ত্র চলে আসে। আর শুধুমাত্র জোসেফ হারিস না, তখন ইমন ছিল, পিচ্চি হুম। হেলাল ছিল। তাদের হাতেও আগ্নেয়াস্ত্র ছিল এবং ওই সময় আসলে যে আপনার ২০০১ সালে যে শীর্ষ সন্ত্রাসী ২৩ জনের তালিকা প্রকাশ করেছিল সরকার। তো ওই কত সময় জনের? ২৩ জনের ২৩ জনের। ২০২৩ ২০০১ সালে। তো হুম, এই শীর্ষ সন্ত্রাসীগুলোর বিকাশ ওই ৯০ দশকে হয়েছে আরকি। হুম, তো তাদের হাতে তখন আগ্নেয়াস্ত্র আসার কারণেই তারা এটা আসলে ব্যাপক আকার ধারণ করছিল। যেটার কারণে আসলে সরকার এই
তালিকা প্রকাশ করে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ইয়ে করছে এবং অনেকেই মানে গ্রেপ্তার হয়েছে তখন, আবার অনেকে বিদেশে পালায়ে গেছে। ওকে। এবার একটু বারুল আলম আপনার কাছে আসতে চাই। এই যে আপনি কি মনে করেন যে শেষ সময়ে এসে আমরা দেখছি গত কয়েক বছরে মানে ১, ১.৫, ২ বছরের কাছাকাছি সময়ের মধ্যে যে কাণ্ডগুলো ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছি সেটা হচ্ছে প্রচুর কিশোর গ্যাং। শুধুমাত্র আজকে আমরা মোহাম্মদপুর নিয়ে আলোচনা করছি, কিন্তু ঢাকা শহরের অন্যান্য জায়গাতে, উত্তরাতেও দেখেছি বা অন্যান্য জায়গাতেও এটি দেখা গেছে। সেই যে ৮০-৯০ এর দশকের জোসেফ বা আর আপনি যে নামগুলো বলছিলেন হারিস এবং টিপু আবু সাইদ টিপু না? টিপু ওরা তো ভাই, ৩ ভাই। ওনার কয়েক ভাই। আ এইরকম যে নামকরা সন্ত্রাসীদের যে নামগুলো আসে সেই তালিকাটা ধীরে, ধীরে আস্তে, আস্তে এখন কিশোর গ্যাং তৈরি হচ্ছে। আপনি ধারাবাহিকতা মনে করেন কিনা? এখানে ঢাকায় যে সমস্ত পুলিশের বাহিনী যারা কাজ করেছে তাদের আপনার কোনো আ মানে দায় আছে কিনা? সক্ষমতার সমস্যা নাকি আন্তরিকতার সমস্যা? নাকি প্রসেসের সমস্যা? এটা আমি খুব ডেফিনিটলি বলতে পারবো না। সক্ষমতার সমস্যা তো আছেই। আন্তরিকতা সার্টেনলি আপনার একেবারে 100% পুলিশ 100% সিনসিয়ারিটি দিয়ে কাজ করছে, এটা তো আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। এই অনেকেই তো আপনার এই আমি আজকেও বিভিন্ন ইস্যুতে নিউজে সোশ্যাল মিডিয়ায় ইস্যুতে দেখছিলাম যে পুলিশের সাব ইন্সপেক্টরের সাথে অপরাধীর টেলিফোন আলাপ বের হচ্ছে, যে তাকে খবর দিয়ে দিচ্ছে যে পুলিশ কখন অ্যারেস্ট করার জন্য বেরোবে। এটা তো এগুলো তো আপনার আন্তরিকতার অভাব তো আছেই। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে ৯০ এর দশকে তখনকার যে যারা সন্ত্রাসী ছিল শহরে, ওই সময়ের পরে আস্তে, আস্তে ২০০০ এই ২৪-এর জুলাই আন্দোলনের এই জায়গাটা আপনারা চিন্তা করেছেন কিনা? যে এই সময় বিপুল সংখ্যক এই স্কুল চিলড্রেন অথবা স্কুল যারা জাস্ট পেরিয়েছে, কলেজে গেছে, এই এরা কিন্তু বিপুল সংখ্যায় এই আমাদের আন্দোলনে ছিল। এখন আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে অনেকেই কিন্তু স্কুলে ড্রপ আউট আমার মনে হয়। এবং এই সময় আমরা যেটা শুনেছি যে এদের অনেকেই আন্দোলনের সময় তাদের যে একটা ইনভলভমেন্ট ছিল, হঠাৎ করে তারা ফ্রি হয়ে গিয়ে তখন আস্তে, আস্তে অনেকেই এই অপরাধের দিকে ঝুঁকে পড়ে। এবং এই সময় বোধহয় কিশোর গ্যাং যেটাকে আপনারা বলছেন, মানে জুভেনাইল ডেলিনকুয়েন্টস, মানে জি। সংবাদপত্রের ভাষায় যে কিশোর গ্যাং বলেন। তো এই সময় বোধহয় তাদের বড় একটা প্রাদুর্ভাব হয় এবং অনেক অনেক জায়গাতে শুধুমাত্র ঢাকাতে, মোহাম্মদপুর এবং পুরো ঢাকাতেই না, দেশের অন্যান্য জায়গাতেও বোধহয় সম্ভবত হয়। তা আমরা বোধহয় এদেরকে রেইন ইন করা অথবা তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরিয়ে আনা, তাদেরকে আবার তাদের পথে ফিরিয়ে আনা, এই জায়গাটায় বোধহয় সমাজ আমরা যথেষ্ট নজর দিই নাই আমার মনে হচ্ছে। এইটার সাথে ওই ৯০-এর দশকের সন্ত্রাসের বিকাশের কোনো যোগসূত্র আছে আমি জানি না, এটা গবেষণার ব্যাপার। কিন্তু এই জায়গাটা, এই ফেনোমেনাটা কিন্তু নতুন, কিশোর গ্যাংয়ের এটা। আপনার কাছে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে কিশোর গ্যাং এর যে সবশেষ মানে প্রাদুর্ভাবের মতো বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় আপনি তো মানে খুব ক্লোজলি কাজ করেছেন। আপনার কি মনে হয় এটা কি উনি যেরকম বলছিলেন সেরকমই নাকি অন্য আচ্ছা, কোনো আমি আপনাকে অবজারভেশন বলি, ছিল? আপনি যেটা কিশোর গ্যাং বলছেন, এটা আসলে কিশোর গ্যাং না। আমরা বলি আরকি কিশোর গ্যাং। কিন্তু এগুলো আসলে অপরাধী বাহিনী। তো সেখানে আসলে বয়সের দিক হ্যাঁ, থেকে না বয়সের দিক থেকে ধরেন আপনার একেকটা বাহিনীতে ২০ জন, ২৫ জন আছে। এর মধ্যে আচ্ছা। হয়তো কিশোর আছে ১ জন, ২ জন বা ৩ জন। হ্যাঁ? কিশোর আমরা কাদের বলছি? ১৮ বছরের নিচে। তো এরা আসলে হুম, ধরেন ১ বছর ২ বছর কিশোর থাকে, ১৭, ১৬, ১৭, তারপর তারা আসলে হুম, পরিণত হয়ে যায়। হুম, তো প্রত্যেকটা বাহিনীতেই আপনার এরা হলো যে এলাকা ভিত্তিক গ্যাং, তো এটা আসলে ওই মানে কিশোররা আসলে সবসময় যে কিশোর থাকে এরকম না। হুম, প্রত্যেকটা বাহিনীতেই আসলে পরিণত লোকজনই থাকে। আচ্ছা। ১-২ জন কিশোর থাকতে পারে। তো এগুলো আসলে বেসিক্যালি অপরাধী বাহিনী হুম, এবং এদের পেশাই হচ্ছে অপরাধ। এবং আপনি যদি বলেন যে এই ধরনের গ্যাং, আপনার পুলিশের যে তালিকা, আমরা তো শুধু মোহাম্মদপুরে বলেছি ১৭ টি বড় গ্যাং। জি। তো এই পুলিশের যে গত অক্টোবরে যে তালিকা করেছে, পুলিশে ঢাকা শহরে এরকম ১১৮ টা গ্যাং আছে। হ্যাঁ? হুম, মানে এটা মোহাম্মদপুর হচ্ছে যে এটা ১৭ টা বড় গ্যাং। হুম, মিরপুর আছে, উত্তর আছে, সব জায়গায় আছে। তো এই গ্যাংগুলো আসলে মানে উনি যেভাবে বলছেন, ঠিক আছে, উনি কিশোরদের কথা বলছেন বা কিন্তু আসলে এগুলো অপরাধী গ্যাং।
এখন আমার আলোচনার শেষের দিকে উনি হয়তো সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি যদি না আসেন, এটি আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনার কাছে মনে হয় কিনা যে মোহাম্মদপুরে কেন? মানে এর কারণটা কি? এত বেশি কেন এই ধরনের ঘটনা, হত্যাকাণ্ড, গ্যাং, আ অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়, এটা ঢাকা শহরের অন্যান্য তুলনায় এখানকার খবরও বেশি আসে। মোহাম্মদপুরে এটি কেন? আচ্ছা, এটা হলো আপনার ওই যে আমি যেটা মানে আমাদের প্রতিবেদন আজকে এটা ডিটেইলস এ আছে। আসলে এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। আপনি দেখেন মোহাম্মদপুরে আসলে স্থায়ী বাসিন্দা কারা? মোহাম্মদপুরে আসলে স্থায়ী বাসিন্দাদের ইতিহাস হচ্ছে ৬০ বছরের বা হুম, ৬৫ বছরের। আপনার ৬০ এর দশকে যখন হলো যে আপনার ৮ টা গ্রামকে উচ্ছেদ করে মোহাম্মদপুর আবাসন প্রকল্প গড়ে তোলা হইলো। তো ওইখানে আসলে একবারে মানে দেশভাগের পরে যারা ভারত থেকে আসছে যাদেরকে আমরা বিহারি বলি, হ্যাঁ? হুম, অবাঙালি। তো তাদের আসলে পুনর্বাসনের জন্য সেই প্রকল্পটা নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে স্বাধীনতার পরে সেখানে হলো যে তারা ওই প্লটগুলা অনেক বাঙালির কাছে বিক্রি করেছে, অনেকগুলা দখল হয়ে গেছে। তো যে কারণে আসলে বাঙালি এবং হুম, অবাঙালির একটা মিশ্রণ হয় হুম, এবং এটার একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আপনি দেখেন। তো এইটার কারণে ওই এলাকায় তখন থেকে একটা মানে অস্থিরতা বিরাজ করতো এবং একটা পর্যায়ে যে আপনার যে জেনেভা ক্যাম্প হইলো ওখানে, হুম। সেখানেও প্রচুর অবাঙালি গিয়ে যে স্থায়ী স্থান নিল। তো তাদের যথেষ্ট শিক্ষার অভাব আছে এবং যথেষ্ট কর্মসংস্থানের অভাব আছে। তো এইসব কারণে ওই এলাকায় ওই সময় থেকে অস্থিরতা আছে ওইটা এবং ওই ধারাবাহিকতাটা থেকে এই গেছে। ধারাবাহিকতা আসলে আছে একটা ঐতিহাসিক ব্যাপার। আর ২য় ব্যাপার হলো যে আপনি যেটা দেখলেন, আমি কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে ওই পুলিশ, অপরাধী এবং যারা তাদের হুম, একটা নেক্সাস অনেক সময় কাজ করে হুম, এখানে, হ্যাঁ? বড় ধরনের এবং ২ জন দুই ওই আপনার অন্তর্বর্তী সরকারের সময় ১-২ জন হুম, ওসি হুম, ছিলেন। তাদের হচ্ছে যথেষ্ট বিতর্কিত কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি এবং হুম, এখানে মানে পুলিশ বলেন বা লোকাল পলিটিক্যাল লিডার বলেন, অপরাধী বলেন যে একটা যোগসূত্র আছে। তো যে কারণে আসলে মোহাম্মদপুরকে আপনার শুধুমাত্র মানে এটা কি বলে? একটা ঐতিহাসিক ধারাবাহিকতা এবং আইনের শাসন না থাকা এখন। এই সব ২ টা একটা বড় আরেকটা ব্যাপার হলো আপনি দেখেন যে মোহাম্মদপুর পুরো অঞ্চলটা কিন্তু আপনার যত স্প্রেড হইছে বাইরে থেকে প্রচুর লোকজন আসছে এবং প্রচুর নিম্ন আয়ের মানুষ বসবাস করে। তো তাদের কিন্তু মানে কর্মসংস্থানের যথেষ্ট অভাব আছে। আচ্ছা, একটা শিক্ষার নির্দিষ্ট অভাব আছে। কারণে না, অনেকগুলো কারণে। অনেকগুলো কারণ আছে। আপনি দেখেন যে ওখানে ঢাকায় পার হুম, মানে পার স্কয়ার কিলোমিটারে জনসংখ্যা হচ্ছে ৩৩,০০০। মোহাম্মদপুরে সেটা ৭০,০০০ এর বেশি। তো যে হুম। কারণে এখানে আসলে মানে অনেক ধন্যবাদ। হ্যাঁ। মানে অনেক ধন্যবাদ বাহরুল আলম আপনার এই রিপোর্টের জন্য এবং আজকে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন, শেষ দিকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছেন সাবেক আইজিপি বাহরুল আলম। ধন্যবাদ জানাচ্ছি তাকেও এবং আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে আহমদুল হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রথম আলোর। এই দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সঙ্গে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন বার্তা কক্ষ দেখুন। বিভিন্ন রাজনৈতিক সহ বিভিন্ন খবরের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথম আলো .com, ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।